আজকে আমরা সেকেন্ড টার্মের সেকেন্ড লেকচার সম্পর্কে আলোচনা করব ফরেন্সিক মেডিসিন। তো টপিক্সও হইল প্রেগনেন্সি, ডেলিভারি অ্যান্ড অ্যাবর্শন। তো তিনটা টপিক্সই খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিক্সটা সেটা হলো অ্যাবর্শন। প্রেগনেন্সি এবং ডেলিভারি থেকে অল্প কিছু প্রশ্ন আসে, বাট সেগুলো আপনাদের জানা লাগবে, বিশেষ করে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে ভাইবাতে খুব একটা বেশি প্রশ্ন তেমন একটা করে না, কিন্তু অ্যাবর্শন থেকে রিটেন ভাইবা সব জায়গায় আপনারা অনেক কোশ্চেন ফেস করবেন, সেটা প্রফেশনাল পরীক্ষা বলেন কিংবা টার্ম পরীক্ষা বলেন, সব জায়গায় আপনারা এটা ফেস করবেন। তো ফার্স্টে আমরা চলে আসি প্রেগনেন্সি। তো প্রেগনেন্সি জিনিসটা আমরা সব কিছুর সাথে, অর্থাৎ এখানকার তিনটা টার্মের সাথে আমরা পরিচিত। যে প্রেগনেন্সিটা হলো এমন একটা কন্ডিশন বা এমন একটা স্টেট যখন কোনো মহিলা গর্ভবতী হচ্ছে আর কি, অর্থাৎ তার শরীরের মধ্যে কোনো একটা ডেভেলপিং এমব্রায়ো আছে এবং সেটা আসবে কোত্থেকে, কোনো একটা ওভাম, যদি কোনো একটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজড হয় তখনই সেটাকে আমরা বলি প্রেগনেন্সি কন্ডিশন। এবং এই প্রেগনেন্সি চলমান থাকে প্রায় 9 মাস +- 7 ডেজ, ঠিক আছে। তো এটাকে আমরা বলি ডিউরেশন অফ প্রেগনেন্সি। তো এই প্রেগনেন্সিরও আবার একটা টাইম আছে, সেটাকে আমরা বিভিন্ন ট্রাইমেস্টারে ভাগ করে আমরা একটু পরে আসবো। এবং এই প্রেগনেন্সি শেষ হয় কখন, যখন বাচ্চা ডেলিভারি হবে, ঠিক আছে। তো ডেলিভারি জিনিসটা হইলো বাচ্চা মার পেট থেকে যখন পৃথিবীতে আসবে বা যেই প্রসেসের মাধ্যমে আসতেছে সেটাকে আমরা বলি ডেলিভারি, ঠিক আছে। এখন ডেলিভারিটা দুইভাবে হতে পারে, একটা হলো নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন। এরপরে যেটা থাকে সেটা হলো অ্যাবর্শন। কোনো কারণে এই যেই ডেভেলপিং এমব্রায়ো বা ফিটাস একটা মায়ের শরীরে যখন গ্রো করতেছে এবং সেটা যদি ইম্যাচিউর অবস্থায় যদি সেখান থেকে, অর্থাৎ ইউটারাস থেকে যদি সেটাকে বের করে ফেলা হয় তখন সেটাকে বলা হয় অ্যাবর্শন। এবং অ্যাবর্শন তখনই হবে যখন যেই ফিটাসটা আছে সেটা বের করে ফেলার পরে সে আর নিজে আউটার ওয়ার্ল্ডে এসে সার্ভাইভ করতে পারবে না, সেটাকে আমরা বলি অ্যাবর্শন। তো তিনটা টার্মের সাথে আমরা মোটামুটি কম বেশি সবাই কম বেশি পরিচিত এবং এটা খুবই কমন তিনটা ওয়ার্ড, সো কঠিন কিছু নয় তিনটা ওয়ার্ড। সো আমরা ফার্স্টেই চলে আসি প্রেগনেন্সিতে। তো আমরা প্রেগনেন্সির যে ডেফিনেশনটা আছে, এটা একটা কন্ডিশন যেখানে কী হবে, হ্যাভিং ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস। তো এমব্রায়ো থাকবে কয়েক সপ্তাহ পর্যন্ত, তারপরে নর্মালি ফিটাসে কনভার্ট হবে, এটাও উইক থেকে মান্থ পর্যন্ত। এবং ফিমেলের কোথায় নর্মালি হবে, এটা হলো ইউটেরাসের মধ্যে থাকে, ইউটেরাসের মধ্যে প্রেগনেন্সি কন্টিনিউ হয়। এবং এটা আসবে কোত্থেকে, একটা ওভাম এবং একটা স্পার্মের মধ্যে যখন ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন থেকে নর্মালি এমব্রায়ো ডেভেলপ করবে, এমব্রায়ো পরবর্তীতে কনভার্ট হয় কিসে, ফিটাসে। ফিটাস থেকে আস্তে আস্তে সেটা একটা বাচ্চাতে কনভার্ট হবে, অনেক দিন ধরে সেটা ডেভেলপিং হবে ইউটেরাসের মধ্যে, অর্থাৎ লোকেশনটা কোথায়, ইউটেরাস। তো ইউটেরাসটা হলো লোকেশন, প্রাইমারিলি আসতেছে কোথায়, ওভাম এবং স্পার্ম থেকে, এটার ফার্টিলাইজেশন হচ্ছে, সেটা ইউটেরাস ইমপ্লান্টেশন হবে, ফার্টিলাইজেশনের পর ইউটেরাস ইমপ্লান্টেশন হবে, সেখান থেকে এমব্রায়ো ডেভেলপ করবে, এমব্রায়ো আস্তে আস্তে গ্রো করে ফিটাসে কনভার্ট হবে। সো এটা হলো প্রেগনেন্সির একটা নর্মাল ফ্লো, যে এখানে কোথা থেকে কী কী হচ্ছে আর কি। তো এই প্রেগনেন্সির বিভিন্ন ধরনের টাইপস আছে, টাইপস অফ প্রেগনেন্সি। তো আমরা নর্মালি বলি যে প্রেগনেন্সি যেটা এই ইউটেরাসের মধ্যে যেটা হবে সেটাকে আমরা বলি ট্রু প্রেগনেন্সি, ট্রু প্রেগনেন্সি। এবং ইউটেরাস ব্যতীত যদি কোনো অ্যাবনর্মাল, অর্থাৎ নর্মাল পজিশনের থেকে যদি কোনো অ্যাবনর্মাল সাইট বা পজিশনে যদি কখনো প্রেগনেন্সি কন্টিনিউ হয় তখন সেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি, ঠিক আছে, একটোপিক প্রেগনেন্সি। আদার দ্যান ইউটেরাস যদি কখনো ইমপ্লান্টেশন হয় তখন সেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। এছাড়া আরও একটা কথা আসে যে ফলস প্রেগনেন্সি, ঠিক আছে, ফলস প্রেগনেন্সি। প্রেগনেন্সি অর্থাৎ যখন কোনো মহিলা ফার্টিলাইজেশনের পর যখন তার ইউটেরাস ইমপ্লান্টেশন হয়, ইমপ্লান্টেশনের কারণে কিছু সাইন সিমটম হয় এবং মায়ের শরীরে কিছু চেঞ্জ হয়। তো দেখা যায় ফলস প্রেগনেন্সিতে সেই সাইন সিমটমগুলো থাকে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকম ফার্টিলাইজেশন হয় না ইউটেরাসের মধ্যে, তখন সেটাকে আমরা বলি ফলস প্রেগনেন্সি। তো এরকম বিভিন্ন রকম টার্ম আছে বা টাইপস আছে যেটা প্রেগনেন্সির সাথে রিলেটেড। তো এরকম ট্রু প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি, ফল প্রেগনেন্সি, এই কথাগুলোর সাথে আপনারা বিভিন্ন জায়গায় পরিচিত হবেন আর কি। এখন মেডিকো লিগাল ইম্পর্টেন্স কী কারণে আমাদের দরকার, যেটা আমাদের ফরেন্সিক মেডিসিনের আলোচ্য বিষয়, কী কী মেডিকো লিগাল ইম্পর্টেন্স আছে এই প্রেগনেন্সির। এখন মেডিকো লিগাল কথাটাই নর্মালি আমরা দুটো জিনিস চলে আসে, একটা হলো সিভিল আর একটা সেটা হলো ক্রিমিনাল কেস। এখন সিভিল কেসের ক্ষেত্রে আসে হলো নালিটি অফ ম্যারিজ, ঠিক আছে, বৈধতা, নালিটি অফ ম্যারিজ, নালিটি অফ ম্যারিজ। তারপর ডিভোর্স, ডিভোর্স রিলেটেড প্রেগনেন্সির সাথে চলে আসে এগুলা, ঠিক আছে। এরপরে আছে বিভিন্ন রকম কর্মক্ষেত্রে যে লিভ ফ্যাসিলিটিগুলো থাকে, ঠিক আছে। গর্ভাবস্থায় মহিলাদেরকে কী করা হয়, কাজ থেকে
ম্যাটারনাল ছুটি দেওয়া হয় আর কি, কয়েক মাসের ছুটি পায় কিন্তু মহিলারা সরকারি চাকরি করলে আর কি। সো এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিভিল কেসের ক্ষেত্রে প্রেগনেন্সি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যেটা আছে ক্রিমিনাল কেস, ক্রিমিনালের ক্ষেত্রে আসে এক্সিকিউশন অফ দ্য ডেথ সেন্টেন্স। তো ডেথ সেন্টেন্স জিনিসটা কি, দেখা গেল কোনো গর্ভবতী মহিলা যদি কোনো বড় রকমের কোনো ক্রাইম করে যেটার কারণে তার মৃত্যুদণ্ড আদেশ করা হয়েছে, এখন দেখা গেল তার পেটের মধ্যে 6 মাসের বেশি, মোর দ্যান 6 মান্থের বেশি কোনো ফিটাস তার মধ্যে গ্রো করতেছে, তো তখন কিন্তু এই ডেথ সেন্টেন্সটা কিছু সময়ের জন্য উইথড্র করে রাখা হয়, যে না তার পেটের মধ্যে 6 মাসের বেশি বয়সের একটা বাচ্চা গ্রো করতেছে, সে আর 4 মাস গ্রো করলে হয়তো এই পৃথিবীর আলো দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাকে তাৎক্ষণিক মেরে ফেলা হয় না, তাকে কিছু সময়ের জন্য দেখা যাবে কয়েক মাসের জন্য তাকে আরও বাঁচায় রাখা হয় আর কি। সো এটা কিন্তু হতে পারে আর কি, এক্সিকিউশন অফ দ্য ডেথ সেন্টেন্স তার থেকে উইথড্র করে নেওয়া হতে পারে, বাট এটাও অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আর কি, বিভিন্ন কেস রিলেটেড ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে আর কি। এরপর হচ্ছে ট্রায়াল ইন দ্য কোর্ট। ট্রায়াল ইন কোর্ট, এখন ট্রায়াল ইন কোর্ট মানে কি, কোনো গর্ভবতী মহিলাকে যে কোনো সময় আসলে কোর্টে এসে হাজিরা দেওয়া বা কোর্টে এসে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় তাদেরকে কম্প্রোমাইজ করা হয় বা তাদেরকে এরকম বারবার আনা নেওয়া করা হয় না। তো ডেলিভারির হওয়ার আগ পর্যন্ত প্রেগনেন্সি কন্ডিশনে তো মেয়েদের ক্ষেত্রে কিংবা একজন গর্ভবতী নারীকে বিভিন্ন যাতায়াতের ক্ষেত্রে কিংবা ভ্রমণ করার ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তাদেরকে কনসিডার করা হয় বা ট্রায়াল ইন দ্য কোর্টে আসার ক্ষেত্রে কিছু রকম কনসিডার করা হয়। এছাড়া যদি কোনো মহিলা প্রেগনেন্সি কন্ডিশনে যদি সে রেপ বা কিডন্যাপ কিংবা সিডাকশান, তাকে ঘুমের ওষুধ দিয়ে যদি কোনো রকম অনৈতিক কাজ করার উদ্দেশ্য থাকে, এরকম জিনিসের ক্ষেত্রেও কিন্তু সেগুলো ক্রিমিনাল কেসের আন্ডারে কিন্তু পড়বে। তো এই জিনিসগুলো কিন্তু এটার সাথে চলে আসে। এরপরে ধরেন কোনো কারণে যদি সে হোমিসাইড করার ক্ষেত্রে, আত্মহত্যা করার ক্ষেত্রে, কিংবা যদি তার ক্ষেত্রে অ্যাডাল্টারির কোনো হয়, ঠিক আছে, কর্মক্ষেত্রে যদি সে অ্যাডাল্টারির শিকার হয় আর কি, বা অ্যাবর্শন করার ক্ষেত্রে, এই অ্যাবর্শনটা যদি উদ্দেশ্যমূলক কোনো কারণে যদি এই অ্যাবর্শনটা করার থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে। এবং ক্রিমিনালের ক্ষেত্রেও আবার আসে এজ, যদি অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যদি কোনো কারণে প্রেগনেন্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সেটা ক্রিমিনাল কেসের আন্ডারে পড়বে। যদি কোনো মেয়ের বয়স 18 বছরের কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কী হবে, লেস দ্যান 18 বছরের কমেই যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, এটাও কিন্তু একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়বে। এই জন্য দেখবেন যে আমাদের দেশে যে বলা হয় বাল্যবিবাহ আইন আছে, তো সেখানে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই আমরা বলি যে এটা ক্রিমিনাল কেসের আন্ডারে চলে আসে। এখন প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রেগনেন্সির সময় কতদিন। সো নর্মালি এটা আমরা বলি যে 40 উইকস প্লাস মাইনাস 7 ডেজ, ঠিক আছে। তো 40 উইকস প্লাস মাইনাস 7 ডেজ, তো এই 40 উইকসকে টোটাল আমরা 3টা সেমিস্টারে ভাগ করি, ঠিক আছে। তো সেমিস্টার বলি না এখানে, আমরা আসলে এখানে বলি ট্রাইমেস্টার, অর্থাৎ 3টা ট্রাইমেস্টার ভাগ করি। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড, থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার হলো 1 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, এরপর আছে 13 থেকে 28 সপ্তাহ পর্যন্ত, এরপর আছে 29 থেকে 40 সপ্তাহ পর্যন্ত উইকস। তো আমরা বলি যে 40 সপ্তাহ টোটাল প্রেগনেন্সির সময় আর কি। তো প্রথম 12 সপ্তাহ হলো ফার্স্ট ট্রাইমেস্টার, 13 থেকে 28 সপ্তাহ পর্যন্ত সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 29 থেকে 40 সপ্তাহ পর্যন্ত থার্ড ট্রাইমেস্টার। এই কোন ট্রাইমেস্টারে কী রকম কী চেঞ্জ হয়, কোথায় কোন ধরনের পরিবর্তন হয় একটা মায়ের শরীরে, প্রেগনেন্ট মায়ের শরীরে, সো এই সব জিনিসপত্র আপনারা গাইনি বা অবস যখন পড়বেন ফাইনাল ইয়ারে এসে, তখন এইসব জিনিস নিয়ে আপনাদের আরও ইন ডিটেলস আলোচনা করা হবে। এখন আপনাদের ফরেন্সিক মেডিসিনে পুরো গাইনির এই জিনিসগুলো লাগবে না, আপনারা জাস্ট একটু মনে রাখতে পারেন যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। এখন আসেন সাইন অফ দ্য প্রেগনেন্সি, যেটা আপনাদের ফরেন্সিকে লাগবে, সাইন অফ প্রেগনেন্সি। এখন প্রেগনেন্সির কী কী সাইন আপনি দেখে বুঝতে পারবেন। এখন নর্মালি পেশেন্টের কী হবে, অ্যামিনোরিয়া। অ্যামিনোরিয়া মানে হইল অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি চলাকালীন অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, তার মেনস্ট্রুয়েশন অফ থাকবে, এ সময় কোনো রকম মেনস্ট্রুয়েশন হবে না। এবার কী হতে পারে, ব্রেস্টের চেঞ্জ হতে পারে, ঠিক আছে, ব্রেস্ট এনগোর্সড হয় বা এনলার্জ হয়, ঠিক আছে, ব্রেস্ট এনলার্জ হবে, ব্রেস্টের আকার আকৃতির সাইজ সে বড়ো হবে, ঠিক আছে। এছাড়া আর কী হয়, মর্নিং সিকনেস, অর্থাৎ ভমিটিংয়ের একটা থাকবে, ঠিক আছে, নাউশিয়া, ভমিটিং, বমি বমি ভাব যেই জিনিসটা থাকবে প্লাস ভমিটিং, এটা থাকবে এখানে। এরপরে কি থাকবে, কুইকেনিং। কুইকেনিংটা হলো নর্মালি এটা 20 সপ্তাহ পরে যে হয়, অর্থাৎ ফিটাল যে মুভমেন্টগুলো থাকে, ফিটাল মুভমেন্ট বা একটা ফিটাসের হার্টবিট, এই জিনিসগুলো তখন পাওয়া যায় আর কি। তো এটা হলো একটা সাইন, প্রেগনেন্সির সাইন। এছাড়া কি থাকবে, অ্যাবডোমেনের
বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়, যেটাকে আমরা বলি পিগমেন্টেশন চেঞ্জ হয়। পিগমেন্টেশন মুখে বড় বড় কালো কালো ব্রণ হতে পারে, ঠিক আছে, মুখে হইতে পারে এটা। এবং পেটের ক্ষেত্রে কি থাকতে পারে, স্ট্রয়া গ্রাভিডারাম বলি, তারপর সে লিনিয়া নিগ্রা বলি, ঠিক আছে, লিনিয়া নিগ্রা, স্ট্রয়া গ্রাভিডারাম। তো এই দুইটা জিনিস আপনারা হয়তো বা ইউটিউবে আপনারা ফেসবুকে সার্চ দিতে পারেন কিংবা গুগলে যে সার্চ দিতে পারেন, তো দেখবেন যে এরকম কিছু ভার্টিক্যাল কিছু দাগ থাকে, ঠিক আছে। তো যদি এটা একটা অ্যাবডোমেন হয়, দেখবেন এরকম লম্বা, এই আম্বিলিকাস বরাবর একটা লম্বা যে কালো দাগ, এটাকে আমরা বলি এই লিনিয়া নিগ্রা। আর যে এরকম নিচ থেকে যেরকম সাপের মতো যে মনে হয় যে স্কিন ফেটে ফেটে উঠছে এরকম কালো কালো দাগ, এগুলোকে আমরা বলি স্ট্রা গ্রাভিডারাম, ঠিক আছে। এরকম কিছু চেঞ্জ শরীরে পাওয়া যায় আর কি। এছাড়া আরও অনেক ধরনের চেঞ্জ পাওয়া যেতে পারে। মায়ের ওজন বাড়তে পারে, ওয়েট গেইন হইতে পারে, শরীরে ওজন বাড়তে পারে। এছাড়া যার যে জেনিটাল যে অর্গানগুলো আছে, অর্থাৎ ইউটেরাস, সার্ভিক্স, তারপরে ব্রেস্ট, অ্যাবডোমেন, এগুলো সব কিছুর কী হবে, সাইজ বড় হবে। ইউটেরাস, সার্ভিক্স, অ্যাবডোমেন, এটাও সপ্তাহ অর্থাৎ উইক্সের উপর ভিত্তি করে কিন্তু এটার সাইজ বড় হতে থাকে। ধরেন 6 সপ্তাহে যে সাইজ থাকবে, 12 সপ্তাহে গেলে কিন্তু তার ডবল হয়ে যাবে, 18 সপ্তাহে গেলে আরও বড় হবে। সো এটা বিভিন্ন সপ্তাহে এটা চেঞ্জ হয় আর কি। বাট এই সব জিনিস আপনাদের এখানে লাগবে না, এটা গাইনিতে লাগবে, এটা ফাইনাল ইয়ারে এসে ক্লিনিক্যাল সাবজেক্টের মধ্যে পাবেন। এইগুলো পড়ে এখন আপনাদের মাথা নষ্ট করার কোনো দরকার নেই, অল্প কয়েকটা কিছু জানলেই হবে। এখন প্রেগনেন্সির ক্ষেত্রে পজিটিভ কী কী সাইন পাইলে আপনি বুঝবেন যে এটা পজিটিভ প্রেগনেন্সি। তাহলে একটা হলো ফিটাল মুভমেন্ট যদি আপনি পান, যে হাত দিয়ে বা স্টেথোস্কোপ দিয়ে বা ফিটাল মুভমেন্ট স্ক্রিনিং করা যায় এরকম কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি আপনি দেখেন যে ফিটাল মুভমেন্ট পাওয়া যাচ্ছে এবং ফিটাল পার্টস আপনি দেখতে পারতেছেন, সেটা হতে পারে আলট্রাসাউন্ড করে, তাহলে বুঝবেন যে এটা পজিটিভ সাইন। এছাড়া কী পাবেন, ফিটাল হার্টবিট, এটা পাইলে আপনি একদম 100% কনফার্ম হয়ে যাবেন যে সে রিয়েলি প্রেগনেন্ট। এছাড়া আপনি এক্সরে করতে পারেন, আলট্রা করলেই সব থেকে ভালো পাওয়া যায় আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম আপনি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, যে কোনো ট্রাইমেস্টারে দেখলেই এটা পজিটিভ আসবে, ঠিক আছে। এখন আমরা গ্যাস্টেশনাল রিং দেখি। গ্যাস্টেশনাল রিং পাওয়া যায়, গ্যাস্টেশনাল রিং দেখে আমরা পজিটিভ সাইন করতে পারি আর কি। তো এখানে আপনাদের এখান থেকে আর বেশি কিছু লাগে না, নর্মাল প্রেগনেন্সি রিলেটেড থেকে এখান থেকে কোনো প্রশ্ন আর ভাইভাতেও আপনাদের জিজ্ঞেস করে না বা রিটেনেও ওরকম বেশি আসে না। যে কয়টা জিনিস আমরা আলোচনা করছি মোটামুটি এইটুকু পারলেই মোর দেন অ্যানাফ। তো প্রেগনেন্সি থেকে মোটামুটি এই কয়েকটা জিনিসই জানবেন, এই কয়েকটা জিনিস পড়লেই হবে। এরপরে যে ডেলিভারির কথাবার্তা বলা আছে, ডেলিভারি রিলেটেড কোনো জিনিস আপনাদের নর্মালি আসে না, ঠিক আছে। ডেলিভারির সাথেও তেমন কোনো কিছু এখানে আসে না। ডেলিভারি অ্যাসোসিয়েটেড যে জিনিসটা আছে সেটা হলো অ্যাবর্শন থেকে যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে। তো আমাদের মেইন আলোচনার বিষয় হলো অ্যাবর্শন। তো অ্যাবর্শন জিনিসটা কি সেটা আমরা একটু খেয়াল করি। অ্যাবর্শন জিনিসটা হলো যদি কোনো কারণে প্রি ম্যাচিউর কোনো বাচ্চা যেটা এখনও ম্যাচিউরই হয় নাই, অর্থাৎ ইউটারাসের মধ্যে যে আমরা যে ফিটাস বা এমব্রায়ো, এটা তো ম্যাচুরেশন হওয়া লাগবে। নর্মালি আমরা বলি যে 32 উইক্সে গেলে মোটামুটি তার লাং ম্যাচিউর হয়, এবং 32 থেকে 34 উইক্সের পরে যদি কোনো ফিটাস ভূমিষ্ঠ হয় বা ডেলিভারি হয়, দেখা যাবে যে তার লাং ম্যাচুরেশন হওয়ার কারণে সে এক্সটার্নালি বাঁচতে পারে, মায়ের উপর ডিপেন্ডেন্ট হয় না। কিন্তু এর আগে যদি কোনো কারণে প্রি ম্যাচিউর কোনো ফিটাসের ডেলিভারি হয়ে যায়, দেখা যাবে যে তাকে আইসিইউতে রাখা হয়, নিওনেট আইসিইউতে রেখে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। বাট সেটার ফ্যাসিলিটিস আমাদের দেশে অত বেশি ভালো না বা সব জায়গায় অ্যাভেলেবেল না, যার কারণে আমাদের আরও কম, অর্থাৎ আমাদের দেশে মানে আমরা বলি যে অ্যাবর্শনের ইয়েটা আরও বেশি। তো আমরা বলি যে বিফোর 20 উইক্স, 20th উইক্স যদি কোনো কারণে 20 সপ্তাহের আগে যদি কোনো ফিটাস এক্সপালশন হয়ে যায় ইউটারাস থেকে যে কোনো সময় যে কোনোভাবে, তো সেটাকে আমরা বলি যে অ্যাবর্শন। তো এই অ্যাবর্শনটা দুইভাবে হতে পারে, একটা হলো ন্যাচারালি হইতে পারে, যে মানে স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে, এটা কোনোভাবে ইনডিউসড করা হয় নাই, ইচ্ছাকৃতভাবে না। আর একটা হলো আর্টিফিশিয়াল। তো এই যে আর্টিফিশিয়াল, এটা হলো ইচ্ছা করে করা হয়, ঠিক আছে, ইচ্ছা করে করা হয়। এখন সেটা কেউ চাইলে নিজে থেকেও করতে পারে অথবা তাকে করানো হতে পারে, তো সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল। তো ন্যাচারালে যেটা থাকে যে অ্যাবর্শন, সেটা হলো বলি আমরা স্পন্টেনিয়াস, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে হয়ে গেছে। আর একটা হতে পারে অ্যাক্সিডেন্টাল। এছাড়া আরও অনেক ধরনের অ্যাবর্শনের টাইপস আছে, ঠিক আছে।
এছাড়া আরও অনেক ধরনের টাইপসের কি আছে, অ্যাবর্শন আছে। তো এই যে আমরা স্পন্টেনিয়াসের কথাগুলো বললাম, স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে গেলে আমরা বলি থ্রেটেন্ড অ্যাবর্শন, এরপর আছে ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, ঠিক আছে, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন। তো এই জিনিসগুলো আপনাদের এখন জানা লাগবে না, এগুলো ফরেন্সিক মেডিসিনের জিনিস না, বা ফরেন্সিক মেডিসিন এই জিনিসগুলো অত বেশি আলোচনা করা হয় না, এগুলো সবই আপনারা গাইনি অবসেসে পাবেন 5th ইয়ারে। তো আমি একটু কথা বলে দিই, দু একটা লাইন, যে থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শনটা হলো অ্যাবর্শন এখনও হয় নাই, বাট অ্যাবর্শন হওয়ার একটা চান্স আছে, অর্থাৎ এটা একটা প্রাথমিক স্টেজ বা প্রাইমারি স্টেজ যে অ্যাবর্শন হতে যাচ্ছে, বাট অ্যাবর্শন হতেও পারে নাও পারে, ঠিক আছে, অ্যাবর্শন হতেও পারে নাও পারে। অ্যাবর্শন না হলে সেটা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, বা অ্যাবর্শন হয়েও যেতে পারে। তার মানে একটা থ্রেটেন্ড কন্ডিশনে আছে যে 50-50, এখান থেকে অ্যাবর্শন হতেও পারে নাও পারে। এরপর আছে ইনহেভিটেবল অ্যাবর্শন। এটা এমন একটা কন্ডিশনে আছে যেখান থেকে আর পিছনের দিকে ব্যাক করার কোনো সুযোগ নেই, এখান থেকে আর আপনি প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করাইতে পারবেন না। তার মানে ইনহেভিটেবল অ্যাবর্শনটা হলো এটা আলটিমেটলি অ্যাবর্শন হয়েই যাবে, আজকে হোক বা কালকে হোক, এটাকে আপনি কোনো ওয়েতেই ঠেকাইতে পারবেন না। এরপরে কমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শন মানে হইলো বাচ্চা একদম টোটালি ইউটেরাস থেকে বের হয়ে গেছে, সেটা একদম বেরই হয়ে গেছে, সেটার ভিতরে নাই, পুরো জিনিসপত্র নিয়েই বের হয়ে গেছে, মানে বাচ্চা বের হয়ে গেছে, বাচ্চার সাথে যে প্লাসেন্টা থেকে পুরোপুরি ইউটেরাস থেকে বের হয়ে গেছে, সেটাকে আমরা বলি কমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন আমরা কি বলি, ইনকমপ্লিট অ্যাবর্শন জিনিসটা হইলো যে বাচ্চার কিছু কিছু পার্টস বের হয়েছে, কিছু কিছু জিনিস এখনও ভেতরের দিকে আছে, প্লাসেন্টার কিছু পার্টস বের হয়েছে, প্লাসেন্টার কিছু পার্টস এখনও ভিতরে রয়ে গেছে, তার মানে পুরোপুরি অ্যাবর্শন হয় নাই। এখান থেকেও 50% বের হয়ে গেছে, আর 50% ভিতরে রয়ে গেছে, অথবা পার্সেন্টেজটা আরও ভ্যারি করতে পারে, 30-70 হইতে পারে, 90-10 হইতে পারে, মানে কিছু পার্টস এখনও ভিতরে অবশিষ্ট আছে, সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন জিনিসটা হইল মা মনে করতেছে যে তার পেটের মধ্যে এখনও বাচ্চা আছে, ইউটেরাসের মধ্যে এখনও বাচ্চা আছে, কিন্তু আসলে তার ইউটেরাসের মধ্যে বাচ্চা নাই, তার অ্যাবর্শন হয়ে বাচ্চাটা বের হয়ে গেছে, কোনোভাবে সেটা ভেজাইনাতে বের হয়ে গেছে, বাট মা টের পায় নাই, তো সেটাকে আমরা বলি মিসড অ্যাবর্শন। অথবা বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে, বাচ্চার গ্রো করতেছে না, যেভাবে ছিল সেভাবেই মারা গেছে আর কি, তো সেটাকে আমরা বলি মিসড অ্যাবর্শন। এরপর যেটা আছে সেটা হলো সেপটিক অ্যাবর্শন। কোনো কারণে যদি তার ইউরিনারি ট্র্যাক্ট, অর্থাৎ মূত্র যে নালী বা ভেজাইনার কোনো ইনফেকশনের কারণে যদি বাচ্চা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ফিটাসটা যদি নষ্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি সেপটিক অ্যাবর্শন। তাহলে এ হলো বিভিন্ন টাইপের অ্যাবর্শন বা বেসিক, যে এখানকার যে প্রত্যেকটার আলাদা আলাদা টাইপস, এগুলোর অ্যাকচুয়াল অর্থ। তো আপনারা এই জিনিসটা একটু জেনে রাখলেন, এটুকু জানলে মোর দ্যান এনাফ, এর থেকে বেশি কিছু আপনাদের এই লেভেলে এসে ধরবে না, এটা ফাইনাল ইয়ারে আসলে আপনারা পাবেন, তখন আপনারা এই জিনিসগুলো সম্পর্কে আরও ফার্দার ইন ডিটেলস আপনাদের জানতে হবে। তো যতটুকু জানছেন এটুকু জানলে হবে যে থ্রেটেন্ড অ্যাবর্শন মানে এখনও 50-50 চান্স আছে, ইনএভিটেবল অ্যাবর্শন এটা হয়ে গেছে, এটাকে আপনি আর রক্ষা করতে পারবেন না আর কি। কমপ্লিট অ্যাবর্শন এটা পুরোপুরি অ্যাবর্শন হয়ে গেছে আর কি। ইনকমপ্লিট অ্যাবর্শন কিছু পার্টস এখনও ভিতরে অবশিষ্ট রয়ে গেছে। মিসড অ্যাবর্শন এখনও মানে মা বোঝেই নাই যে তার অ্যাবর্শন হয়ে গেছে আর কি। সেপটিক অ্যাবর্শন এটা ইনফেকশনের কারণে, কোনো কারণে অ্যাবর্শন হয়ে গেছে, সেটা ডিউ টু ইনফেকশন। এরপরে আমরা যেটার আর একটা কথাবার্তা ছিল এখানে, অ্যাক্সিডেন্টাল কথাবার্তা। অ্যাক্সিডেন্টাল জিনিসটা হলো যে কোনো কারণ হতে পারে, দেখা গেলো কোনো ভারী একটা জিনিস তুলতে গেছে বা সিঁড়িতে হাঁটাচলা করতে গেছে বা পড়ে গেছে, তার কারণে অ্যাবর্শন হয়ে গেছে, সেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল। এটা আসলে পেশেন্টের ইচ্ছাকৃতভাবে না, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আর কি। আর্টিফিশিয়ালের মধ্যে যখনই আমরা আসি, এখানে আসে দুইটা কথা, একটা আসে লিগাল আর একটা আসলে ক্রিমিনাল। তো লিগাল জিনিসটা হলো যে কোনো কারণে ল এর আন্ডারে যদি মাকে বাঁচানোর উদ্দেশ্যে যদি বাচ্চাকে নষ্ট করা হয়, তখন সেটাকে আমরা বলি লিগাল বা জাস্টিফায়াবেল। এখন জিনিসটা কি, ধরেন মায়ের বয়স অনুযায়ী বা তার শরীরে কোনো মেজর কোনো ডিজিজ আছে, মেজর কোনো রোগ আছে, তো বাচ্চা যদি তার পেটে থাকে সেই রোগটা আরও বেশি অ্যাগ্রিভেট করতেছে এবং মায়ের শরীরের কন্ডিশন খুব খারাপের দিকে যাইতেছে, একটা সময় দেখা গেলো মার বেঁচে থাকতে নাও পারে, অর্থাৎ প্রেগনেন্সির কারণে যদি মায়ের মৃত্যু ঝুঁকি চলে আসে, তখন মাকে বাঁচানোর জন্য যদি আমি ওই পেটের বাচ্চাটাকে নষ্ট করি, তো তখন সেটাকে আমরা বলি যে লিগাল অর জাস্টিফায়াবল, অর্থাৎ মাকে বাঁচানোর জন্য আমরা বাচ্চাকে স্যাক্রিফাইস করলাম, তো এটাকে বলা হয় লিগাল। আর যদি আমরা বলি যে ক্রিমিনাল, ক্রিমিনাল জিনিসটা হইল যে এটা কোনো অনৈতিক উপায়ে যদি বাচ্চা নষ্ট করার কোনো চেষ্টা করা হয়, তখন সেটাকে আমরা বলি ক্রিমিনাল অ্যাবর্শন। তো ফরেন্সিক মেডিসিন ডিলস উইথ ক্রিমিনাল অ্যাবর্শন, ঠিক আছে। এখানে যতগুলো আমরা জিনিস দেখলাম এগুলো কোনোটাই ক্রিমিনালের সাথে আসবে না। ক্রিমিনালটা হলো যে কোনো প্রেগনেন্ট
মায়ের পেটের যে বাচ্চাটা আছে সেটাকে যদি কোনো অনৈতিক উপায়ে নষ্ট করার চেষ্টা করা হয় তখন সেটাকে আমরা বলতেছি ক্রিমিনাল অ্যাবর্শন। তো এই যে ক্রিমিনাল অ্যাবর্শন যে জিনিসটা, এই জিনিসটা আসলে ফরেন্সিক মেডিসিনের মধ্যে ডিল করা হয়, ঠিক আছে। এখন এই যে ক্রিমিনাল অ্যাবর্শন, তাহলে ক্রিমিনাল অ্যাবর্শনগুলো কীভাবে করা হয়? সো ক্রিমিনাল অ্যাবর্শন বিভিন্নভাবে করা যাইতে পারে। তো ক্রিমিনাল অ্যাবর্শন করার জন্য বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায় আর কি, তো বিভিন্ন রকম ড্রাগস, তো সেই ড্রাগসের মাধ্যমে কি করা হয়, বাচ্চা নষ্ট করা হয়। সো গ্রুপের নামের মধ্যে আমরা কিছু গ্রুপের নাম বলি, যেমন এগবোলিক্স টাইপের যে ড্রাগগুলো থাকে, এই ড্রাগগুলো দিয়ে কি করা হয়, ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ানো হয় এবং বাচ্চাকে প্রিম্যাচিউর ডেলিভারি করায় ফেলা হয়। তো এরকম বিভিন্ন রকম ড্রাগ আছে, কুইনিন, আরগট, এরকম ড্রাগস আছে যেগুলো এগবোলিক ড্রাগ বলি, ঠিক আছে। এরপরে আরও কিছু ড্রাগস আছে যেগুলো মেনস্ট্রুয়াল ফ্লোকে বাড়ায়, ড্রাগস ইনক্রিজ মেনস্ট্রুয়াল ফ্লো, যেটা কী করতেছে, যেমন এস্ট্রোজেন, ঠিক আছে। এস্ট্রোজেন এটা কী করবে, মেনস্ট্রুয়াল ফ্লোটাকে বাড়াবে এবং সেই জিনিসটা কী করবে, অ্যাবর্শনে হেল্প করে আর কি, অ্যাবর্শন করে ফেলে আর কি। এরপরে কিছু ড্রাগস আছে যেগুলো জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের ইরিটেশন করে। তো ইরিটেশন করলে সেখানে ফরেন পার্টিকেলের ইরিটেশন হয়। তো ইরিটেশনের কারণে কী হবে, জেনিটো ইরিটেশন করে, এরকম কিছু ড্রাগের মাধ্যমে কী করা হয়, অ্যাবর্শন করানো হয় আর কি। আর কিছু অ্যাবর্শন করা হয় সেগুলো বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন রকম, এটা ড্রাগস না, এগুলো হলো সার্জিক্যাল কিছু ওয়ে। আমরা বলি যে DNC অপারেশন করা, ঠিক আছে। DNC, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটিস, অর্থাৎ সার্ভিক্স ডাইলেট করে ভিতর থেকে যা থাকে সবগুলো কিউরেট করে বের করে ফেলা হয়, এটাকে বলা হয় ডাইলেটেশন অ্যান্ড কিউরেটিস। এরপর আছে সিরিঞ্জিং করে ওয়াশ করে বের করে ফেলা হয় ভিতর থেকে, ঠিক আছে। তো এইরকম বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি আছে যেগুলো অ্যাবর্শন করার ক্ষেত্রে ইউজ করা হয়, বাট এইগুলো সবই ক্রিমিনাল পারপাসে করা হতে পারে, আবার লিগাল অথবা জাস্টিফায়েবল পারপাসেও করা হতে পারে। এখন কথা হলো যে আপনি অ্যাবর্শন করলেন এই যে কোনো একটা পদ্ধতিতে, এইখানকার উপরে যতগুলো আলোচনা করলাম সে কোনো একটা পদ্ধতিতে আপনি অ্যাবর্শন করছে, এই অ্যাবর্শন করার কারণে মায়ের শরীরে কী কী কমপ্লিকেশন হতে পারে, এটা হলো রিটেন কোশ্চেন এবং ভাইবা কোশ্চেন। তো একটা হইতে পারে ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হইতে পারে, আর কিছু কমপ্লিকেশন ডিলেইড হইতে পারে, যে পরবর্তীতে কিছু কমপ্লিকেশন হতে পারে। তো ইমিডিয়েট কী হতে পারে, যখনই এরকম ডাইলেটেশন কিউরেটাইজ করা হয়, ভ্যাগাস নার্ভের রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন হতে পারে। এই ভ্যাগাল নার্ভের ইনহিবিশন হওয়ার কারণে কী হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ঠিক আছে। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট ইমিডিয়েটলি মারা যাইতে পারে। আর কী হতে পারে, এয়ার এম্বোলিজম হতে পারে, এয়ার এম্বোলিজম, অর্থাৎ আর্টারির মধ্যে যদি কোনো কারণে এয়ার ঢোকে যায় সিরিঞ্জিং করার মাধ্যমে, তখন কী হতে পারে, এয়ার এম্বোলিজম হয়ে যেতে পারে। তো এয়ার রক্তে চলে গেলে তখন পেশেন্ট কী হবে, এয়ার এম্বোলিজমে পেশেন্ট মারা যেতে পারে। এবং এই প্রসেস করার সময় যদি প্রচুর পরিমাণ ব্লিডিং হয় আর কি, DNC করার সময় প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, তো দেখা যাবে যে ব্লিডিং হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে, হাইপোভোলেমিক শকে যে পেশেন্ট মারা যেতে পারে। এছাড়া কী হতে পারে, অ্যামনিওটিক যে ফ্লুইডগুলো থাকে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এই অ্যামনিওটিক ফ্লুইড যদি কোনো কারণে ব্লাডের মধ্যে যে এম্বোলিজম সৃষ্টি করে, তখন পেশেন্ট কী হতে পারে, পেশেন্ট মারা যেতে পারে। আর ডিলেড বা পরবর্তীতে কী হতে পারে, সেটা হলো ইনফেকশান, কারণ ডাইলেটেশন কিউরেটিস করা হইতেছে বিভিন্ন যন্ত্রপাতিতে কুড়ে নারকেল কোড়ানোর মতো কুড়াই নিয়ে আসবে ভিতর থেকে সব কিছু, তো ওই ইনফেকশন হতে পারে, সেখান থেকে ইনফেকশনে পেশেন্ট মারা যেতে পারে, ঠিক আছে। এটা হলো নর্মাল মেইন কজ ডিলেড কমপ্লিকেশনের মধ্যে। তো ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রেও দেখা যাবে যে এই কমপ্লিকেশন, এই ভেগাল বা ভেগাল ইনহিবিশনের কারণে পেশেন্ট মারা যেতে পারে, এয়ার এম্বোলিজম বা হেমোরেজ, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, ইনফেকশনের কারণে পেশেন্ট মারা যেতে পারে, ঠিক আছে। তো অ্যাবর্শনের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে আর কি। তো আমরা একটা কথা বলতেছিলাম যে জাস্টিফাইবেল অ্যাবর্শন, অর্থাৎ আমরা যদি মাকে বাঁচানোর উদ্দেশ্যে যদি বাচ্চাকে স্যাক্রিফাইস করি, তখন সেটাকে আমরা বলি কি, জাস্টিফাইবেল অ্যাবর্শন। এটা আপনাদের শর্ট নোট আকারে আসে, জাস্টিফাইবেল abortion, to save the mother we sacrifice fetus। তার মানে মাকে বাঁচানোর উদ্দেশ্যে যদি আমরা বাচ্চাকে স্যাক্রিফাইস করি, তাহলে সেটাকে আমরা বলি জাস্টিফাইড অ্যাবর্শন। এছাড়া যদি ফিটাসের বিভিন্ন রকম কনজেনিটাল অ্যানোমালিস যদি আমরা মানে মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি স্ক্রিনিং করে কনজেনিটাল কোনো অ্যানোমালিস দেখতে পারি, সেক্ষেত্রেও কী হয়, আমরা কি করি, কনজেনিটাল কিছু অ্যানোমালিস যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে স্যাক্রিফাইস করে দিই। এখন কথা হলো যে কনজেনিটাল অ্যানোমালির কারণে বাচ্চাকে কেন স্যাক্রিফাইস করব। তো ধরেন আমরা 3 মাস বা 4 মাসের
অথবা 2 মাসের একটা ফিটাস মায়ের শরীরে গ্রো করতেছে। এখন এই ফিটাসটার কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আপনি জানতে পারলেন স্ক্রিনিং করার মাধ্যমে, জিন অ্যানালাইসিস করে বা এই কনজেনিটাল অ্যানোমালিজ যে স্ক্রিনিংগুলো করা যায় প্রেগনেন্সি চলাকালীন সময়, আপনি সেটা দেখলেন। তো দেখা গেল এই ফিটাস কোনো রকম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অথবা বিভিন্ন রকম ভাইরাস, যেমন ধরেন মিজেলস, তারপরে চিকেন পক্স, ঠিক আছে, বা ভাইরাল হেপাটাইটিসে যে ভাইরাসগুলো আছে সেগুলো, বা এইচআইভি, যে কোনো ধরনের ভাইরাসের দ্বারা যদি এই ফিটাসটা অ্যাফেক্টেড হয়ে তার কনজেনিটাল কোনো অ্যানোমালিস হয়, দেখা গেলো সে বিকলাঙ্গ বা পঙ্গু হচ্ছে আর কি। পেটের মধ্যে থেকে বুঝতে পারতেছি যে এই বাচ্চাটা গ্রো হইতেছে একটা পঙ্গু বাচ্চা হিসেবে, অথবা তার এমন মেজর কোনো সমস্যা নিয়ে সে জন্ম হতে পারে যেটা পরবর্তীতে তার পিতা মাতা বা যেই ফ্যামিলিতে সে জন্ম নেবে সেই ফ্যামিলিতে একটা সাফার হিসেবে জন্ম নেবে। তার মানে কোনো বাবা মাই চায় না যে একটা বাচ্চা জন্ম নিচ্ছে সে বিকলাঙ্গ হয়ে জন্ম নিক, কারণ একটা বিকলাঙ্গ বাচ্চা বা একটা পঙ্গু বাচ্চা কোনো একটা পরিবারের জন্য সারা জীবনের একটা বোঝা, যতই হোক না কেন। এটা যদি কোনো কারণে আগে থেকে স্ক্রিনিং করে ধরে ফেলা যায় যে হ্যাঁ এই বাচ্চাটা বিকলাঙ্গ হওয়ার চান্স আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা স্যাক্রিফাইস করি বা টার্মিনেশন করে দিই প্রেগনেন্সিটা, কারণ আমরা চাই না যে কোনো বাচ্চা জন্ম নিয়ে এরকম কষ্ট করুক, সারা জীবন সাফার করুক। আবার বাচ্চার পাশাপাশি একটা বিকলাঙ্গ বাচ্চা যেই পরিবারে জন্ম নেবে সেই পরিবারের তার বাবা মা আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সব দিক থেকে একটা কষ্টের একটা কারণ হয়ে যায় আর কি। তো এই হিউম্যানিটেরিয়ান কারণেও কিন্তু আমরা অনেক সময় কী করি যে এটাকে আমরা অ্যাবর্শন করে ফেলি আর কি, জাস্টিফাইড বা একটা থেরাপিউটিক অ্যাবর্শন করে ফেলি। সোশ্যাল পারপাসেও আমরা কিন্তু এই জিনিসটা অ্যাবর্শন করে ফেলি আর কি। তো এই জিনিসটা হলেও আমরা করি যে ফিটাসে যদি কোনো রকম কোনো সমস্যা ধরা পড়ে বা থেকে থাকে, ঠিক আছে, তো এটা থেরাপিউটিক কারণে হতে পারে অথবা বাচ্চার কোনো কারণেও বা টেরাটোজেনিক কারণেও এই জিনিসগুলো আমরা করে থাকি আর কি। এরপরে এসে আমরা কিছু কাজ করি যেমন হিউম্যানিটেরিয়ান কারণে। এখন হিউম্যানিটেরিয়ান কারণে কি? হিউম্যানিটেরিয়ান কারণে কোনো রেপ ভিকটিম, যদি কোনো রেপ ভিকটিম মহিলা বা কোনো রেপ ভিকটিম যদি কাউকে রেপ করা হয়েছে, রেপ করার কারণে যদি সে কোনো কারণে প্রেগনেন্ট হয়ে যায়, এখন রেপিস্টের কারণে যদি কোনো রেপ ভিকটিম প্রেগনেন্ট হয়ে যায়, তখন সেই প্রেগনেন্সিটাকে কখনো কন্টিনিউ করা হয় না, সেটা একটা কলঙ্কের দাগ থেকে যাবে। এমনিতেই একটা রেপ ভিকটিম পার্সনের সারা জীবনই একটা কলঙ্কের একটা দাগ থেকে যায় যে হ্যাঁ ওই অমুককে রেপ করা হয়েছিল। এখন এটা তো একটা কলঙ্কের দাগ থেকেই গেল, তার একটা ট্রমা থেকে গেল লাইফ টাইম। কিন্তু সেটার কারণে যদি আবার প্রেগনেন্ট হয়ে যেই বাচ্চা জন্ম নেবে, সেটাকে আমরা বলবো কি ইলিজিটিমেট চাইল্ড, অর্থাৎ যারও সন্তান হবে আর কি। তো সেই সন্তান কার পরিচয় বড় হবে? তার বাবা নাই বা তার বাবার পরিচয় ওরকম নাই। তো সেই ক্ষেত্রে যাতে কোনো রকম পরবর্তী লাইফে ট্রমা ফেস না করে ওই মহিলা বা যাকে রেপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা হিউম্যানিটেরিয়ান কারণে কী করি, সেই প্রেগনেন্সিটাকে আমরা অ্যাবর্শন করে ফেলি আর কি, সেটাকে আর কন্টিনিউ করানো হয় না। সো এই জিনিসগুলোকে আমরা বলি হইল জাস্টিফায়েবল অ্যাবর্শন অথবা থেরাপিউটিক অ্যাবর্শন। এগুলো আমরা এই সোশ্যাল পারপাসে এগুলো করে থাকি আর কি। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি এই সব জিনিস নিয়ে আলোচনা করছি। তো প্রেগনেন্সি, ডেলিভারি এবং অ্যাবর্শন, এখানে প্রেগনেন্সি রিলেটেড এবং অ্যাবর্শন রিলেটেড কথাবার্তাগুলো আমরা বেশি ফোকাস করছি এবং এখান থেকে আসলে বেশি ভাইবা এবং রিটেন কোশ্চেন এখান থেকে আসে। ডেলিভারি থেকে খুব একটা বেশি প্রশ্ন তেমন নাই বললেই চলে। তো প্রেগনেন্সি রিলেটেড যেই জিনিসগুলো আপনাদের এই ফরেন্সিক মেডিসিন বা এই থার্ড ইয়ারে যে জিনিসগুলোর দরকার বা যেই লেভেল পর্যন্ত আপনাদের জানা লাগবে, সেই জিনিসগুলো মোটামুটি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। যা যা লাগবে এইটুকু পড়লেই মোর দ্যান এনাফ। এর বাইরে অনেক কিছু আপনারা বই পুস্তকে গাইড বইয়ে পাবেন, বাট সেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, চাইলে আপনারা সেগুলো স্কিপ করতে পারেন। আবার যদি কেউ বেশি ইন্টারেস্টেড থাকেন যে না ফিউচারে গাইনিতে আপনারা ক্যারিয়ার করতে চান, তারা চাইলে একটু ইন ডিটেলস পড়ে রাখতে পারেন। গাইনি বা অবশেষে ফাইনাল ইয়ার আপনাদের জিনিসগুলো অনেক বেশি হেল্প করবে। তো এই জিনিসগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। কারো যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে অবশ্যই ফ্রিকোয়েন্টলি আস্ক করতে পারেন আমাকে পার্সোনালি অথবা ভিডিওর নিচে কমেন্টে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।